ড্রাইভার লোকজন ওখানে পাঠিয়েছে প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক কেমন এটা মূল্যায়িত করার জন্য। রাজ্যের মানুষের কল্যাণটা পরের কথা। ঘৃণা লাগে সেগুলো নামগুলো বলতে কেন ঘৃণা লাগে, মানে এদের নামও কি মুখে নিতে হয়, এই তোমাদের চ্যানেলের জন্য নিতে হয়। চারিদিকে বিবেকবান, আমাদের কোনো স্থান নেই। আমরা বিত্তমানও নই, বিবেকবান নই, তাহলে আমরা কি বান? আমরা অপদার্থ। তো আমি মাননীয়াকে বলি, মাননীয়া পুজোকে নিয়ে না খেলাচ্ছে খিল্লি না হয়। পুজোটা পুজোই, ওটা আধ্যাত্মিক কাজ। অভিষেক ব্যানার্জি আগের দিন সংসদের অধিবেশনে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জীবন নিয়ে রীতিমতন প্রশ্ন তুলেছিলেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? পশ্চিমবঙ্গের লোক মমতা দিদির, অভিষেক দাদার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলে তো মাঝে মাঝে। কোথায় নাকি সব সোনাদানা নিয়ে কোথায় নাকি সব চলে যায়। আর মমতা দিদি কোত্থেকে এলো, কীভাবে এলো, কেন এলো, এসব প্রশ্ন ওঠে। তার নিউটনের থার্ড ল। কিন্তু প্রশ্ন হচ্ছে লোকসভাতে গিয়ে বলছে, খুব ইন্টারেস্টিং, মানে লোকসভাতে গিয়ে মানে দিল্লিতে গিয়ে খেলে চলে এলো। বাংলায় যা খেলা হচ্ছিল কিন্তু অভিষেক দিল্লিতে গিয়ে খেলে চলে এলো। ইংলিশে এমন বলছে না, তার সাংসদ তো মানে বুঝতে পারছে না, চুপ করে বেচারে বসে আছে। মানে জ্ঞান কমিয়ে শিক্ষা দীক্ষার দূরত্ব। ও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছে। ও বলেছে মোদী সরকার একটা নড়বড়ে জোট बोलते कुर्सी का पेटी बांध लीजिए क्योंकि मौसम बदलने वाला है, ওই আমরা প্লেনে দেখি না, কুর্সি কা পেটি বাঁধ লিজিয়ে। তো এটা কখন বলে কুর্সি কা পেটি বাঁধ লিজিয়ে? এটা বলছে এটা কখন? যখন ঝড় বৃষ্টি ঝঞ্ঝারায় আসে, যখন ওয়েদার খুব খারাপ থাকে, আমরা প্লেনে করি না। তেমনই উনি বুঝতে পেরে গেছেন যে মোদি যে এই জোট সরকারের অবস্থা খুব খারাপ, তাই ভালো করে পেট্টিটা বেঁধে নিতে হবে। ভয় দেখাচ্ছেন তিনি। কাকে ভয় দেখাচ্ছেন? মোদিজিকে ভয় দেখাচ্ছেন। তারপরে সঙ্গে সঙ্গে বলছেন তার স্ত্রীর সাথে কি সম্পর্ক সেটা নিয়ে বিপুল চিন্তা অভিষেককে 7 লক্ষ ভোট দিয়ে ড্রাইভার লোকজন ওখানে পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক কেমন এটা মূল্যায়িত করার জন্য। রাজ্যের মানুষের কল্যাণটা পরের কথা। ওই গালাগাল দেওয়াটা আর পচা আম পচা ডিম ছোঁড়াছুড়ি করাটা, এটা হচ্ছে কালচার। হেভি কালচার। বিরাট ভোট দিয়েছে, বিরাট খিস্তি দিয়েছে। কে কত খিস্তি দিলাম তার টিআরপি কত। সঙ্গে কল্যাণবাবু কি সুন্দর অট্টহাসি হাসছে, সুন্দর চলছে। তার আগে কিত করছিল। এবার অভিষেক বাবু তাকে নকল করে কল্যাণবাবুকে টপকে দেওয়ার জন্য সুন্দর একটা কথা বললেন। আমার বক্তব্য প্রধানমন্ত্রীজিকে বলি, আর এর আগে কল্যাণবাবু তো অনেক কাজ করেছেন। দীপশিতা কি কালো দেখতে, রাত হলে ওকে দেখা যায় না। আর অভিজিৎবাবু তার বউ পালিয়েছে, সে কত খারাপ, তার বাড়িতে লোক ঢুকতে পারে না। ইস কী বাজে লোক, দুজনেই বসে আছে পাশাপাশি। এই আবার অভিজিৎবাবু আবার কাকে ডেকে স্টুপিড বলেছে, সে বলছে মানবো না, আমি স্টুপিড, আমি বিরাট বুদ্ধিমান, ইত্যাদি ইত্যাদি। কী চলছে সব। তারপরে তারটা নাকি সংসদীয় নীতি বিরুদ্ধ, ওটা কেটে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি চলছে। বেশ, তা আমার বক্তব্যটা তা না। তো এটা বেশ ভালো কালচার। তো অভিজিৎবাবুর বউ পালিয়েছে, আর দীপশিতা কালো, আর রাষ্ট্রপতিও নাকি কি বিচ্ছিরি কে যে বলেছে না, সেই মন্ত্রী এর বন্ধু হয় আর কি, শুভেন্দু অধিকারীর সাথে তাকে খুব ভাবছিল একটা সময়। কী মন্ত্রীর নাম কি ওই ভুলে গেছি, কেন কী নাম, ওই জায়গাটার নাম আর কি। কী ঘৃণা লাগে সেগুলো নামগুলো বলতে, কেন ঘৃণা লাগে, মানে এদের নামও কি মুখে নিতে হয়, এই তোমাদের চ্যানেলের জন্য নিতে হয়। কী করবো, আমার কথাগুলো বলতে হয়। আমি পচে গেলাম জানেন তো, দুর্গন্ধের আঁচ আমার গায়ে সব পড়ছে একটু। তো ওখানে অভিষেকবাবু এটা বললেন, ঠিক বলেছেন। আমি মোদিজিকে বলছি ঠিক বলেছেন। ধর আমার কথা বুঝতে দেখে সব কথা শুনলে আপনি কিচ্ছু। কেন অভিষেকবাবু পার্লামেন্টে যেতে পারলো কেন? আপনি দায়ী তার জন্য। অভিষেকবাবু পার্লামেন্ট আছে কী করে বলুন তাকে? তার সমস্ত সম্পত্তি নাকি বেআইনি, তার সম্পত্তি ক্রোক করা হয়েছে। কালীঘাটের কাকু বলেছে দুনিয়ার কারো ক্ষমতা নেই আমার সাহেবকে ছোবে, আর কালীঘাটের কাকুর কণ্ঠও মিলে গেছে।
কোনো তদন্ত মানে ক্রোক করে নিচ্ছে সম্পত্তি, আর সম্পত্তির মালিক তার নাকি ব্যাংক অ্যাকাউন্ট নেই। কে বলছে? ইডি সিবিআই বলছে। তিনি ঘুরে বেড়াচ্ছে, 7 লক্ষ ভোট পেয়ে গেল। 7 লক্ষ ভোট পেয়ে গিয়ে তিনি পার্লামেন্টে গিয়েই বলছেন, মোদিজিকেই বলছেন তার স্ত্রী কেন দুঃখিত ব্যথিত, সৌমিত্র স্ত্রী দাম্পত্য কেন খারাপ, বউয়ের সাথে সৌমিত্র কী আচরণ করে, বিরাট চিন্তা। এই বাংলার 11 কোটি মানুষের যে দাম্পত্য, কার সাথে কার বউয়ের কেমন সম্পর্ক, কেন স্বামীর সাথে তার বউয়ের দ্বন্দ্ব, কেন প্রেম ঠিক মতো হচ্ছে না, কেন বউ এক দলকে ভোট দেয়, স্বামী অন্য দলকে ভোট দেয়, সন্তান অন্য দলকে ভোট দেয়, পিতামাতা অন্য দলকে ভোট দেয়, এই তদন্ত নাকি বাংলার কালচার। পিএনপিসি এটা সুযোগ পেল কোত্থেকে মোদিজি? আপনি কেন অভিষেকবাবু সম্পত্তি ক্রোক করেছে উত্তর দিন আপনি। কেন আপনার ইডি, আপনি মানে আপনার ইডি সিবিআই, লোক তো আপনাকেই ধরছে। ইডি সিবিআই নাকি আপনার, আর সিআইডি নাকি মমতা দিদির, এই তো লোকে বলছে। এটা কারণ আপনি অভিষেকবাবু সম্পত্তিটা দেখতে পারেন, সম্পত্তির মধ্যে দুর্নীতির গন্ধ পেতে পারেন, কিন্তু অভিষেকবাবু ধৌত পরিশুদ্র, কালীঘাটের কাকু যেমন বর্ণনা করেছেন, দেবতুল্য ব্যক্তি। তাই 7 লক্ষ প্লাস ভোটে তিনি বাংলার সর্বোচ্চ ভোট দিয়ে জয়লাভ করতে পারেন। এবং শুধু বিধানসভাতে মাতবরি করেছেন তা না, তার দলবল শুভেন্দু অধিকারীকে তেড়ে মারতে গিয়েছিল কালকে, মানে উনি বলছেন মারতে গিয়েছিল, বেশ ভালো করে খেলা হবে করে দিয়েছিল কালকে। একই দিনে এখানে বিধানসভাতে শুভেন্দুকে আক্রমণ করছে, ওখানে লোকসভাতে অভিষেকবাবু প্রধানমন্ত্রীকে আক্রমণ করছে। এই আক্রমণ করার সুযোগ প্রধানমন্ত্রী তো করে দিয়েছেন, মানে তার ইডি সিবিআই করে দিয়েছেন। যদি অভিষেকবাবুর কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, তার সম্পত্তি কীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে কেন উত্তর দিন। আর যদি বাজেয়াপ্ত করা হয়ে থাকে, ধরুন আমার বাড়ি থেকে কেউ 200 কোটি টাকা সম্পত্তি পেয়ে গেল, ধরুন আমার কোনো দোষ নেই, আমি ঘুরে বেড়ে 7 লক্ষ 10 কোটি টাকা নাকি 7 লক্ষ কত হাজার ভোটে নাকি জিতে গেলাম, কি রে ভাই? তার মানে খিস্তি খাওয়ার ব্যবস্থাটা মোদিজিই করে দিয়েছেন। উত্তর দিন আমার কী উত্তর আছে আমি বুঝতে পারছি না, কিন্তু পুরোটা ছেলেখেলা হচ্ছে। উনি বলছেন, অভিষেকবাবু বলছেন, ওরা বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিচ্ছে, আর বেটি কো নগরি দিলাও বলতে ভুলে গেছে, বেটিদের নগরি নেই। আবার আমাদের নির্মলা সীতারামন বলছেন, মানে বাজেট নিয়ে বলছেন, মানে মজা হচ্ছে বেশ, যে প্রধানমন্ত্রীর উদ্যোগে শুরু হওয়া অনেকগুলো প্রকল্প গত 10 বছরে পশ্চিমবঙ্গ সরকার কার্যকরী করেনি। গত 10 বছরে মানে পশ্চিমবঙ্গ সরকার প্রধানমন্ত্রীর উদ্যোগে শুরু করা অনেকগুলো প্রকল্প গত 10 বছর ধরেও সেটা কার্যকরী করেনি। কি টাকা দেব বাংলাকে? বাংলা টাকা চাইছে না, বলছে বিহার কেন পেল, অন্ধ্রপ্রদেশ কেন পেল, আমরা বাঙালিরা কেন পেলাম না? চলে যান ভাই, বাঙালির বাইরে বিহারে যান আর অন্ধ্রপ্রদেশে যান, ওখানে গিয়ে চাকরি বাকরি দেখুন, কাজকর্ম দেখুন, ওখানে প্রচুর কাজের সুযোগ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? আপনারা বলছেন যে শরিক দলকে তো একটু ভালোবাসতে হবে ভাই। ভারতের রাজনীতি এমনই, যেমন মোদিজি দিদিজিকে ভালোবাসে, কিন্তু খুব দুঃখের কথা শুনলাম, হৃদয় ভেঙে যাচ্ছে আমার। আর আমি আশা করে আছি নীতি আয়োগের বৈঠক হবে, কংগ্রেস না গেলেও দিদি যাবে, ভোটের আগে থেকে বলে এসছি ভোট হয়ে যাবে। যদি রেজাল্টটা একটু খারাপ হলে বেশি করে যেত, রেজাল্টটা দিদির ভালো হয়েছে, তারপরেও তো বিধানসভাটা আছে, তারপরেও তো ওই লিপস অ্যান্ড বাউন্স, ওই কালীঘাটের কাকু আত্মীয় স্বজন পরিজন আছে না, এগুলোও যাতে করে ঝামেলা চুক্তি না হয়। আর এভাবে জোটে পাটে সরকার হয়েছে তো এইটা একটু দেরিতে হয়েছে। আমি তো বলেছিলাম মালদার আম যেন ঠিক সময় যায়, মালদার আম শেষ হয়ে গেলে হবে, ভালো আমটা কিন্তু নিতে হবে। এবার মালদার আমের একটা রমরমা চলছে, এই মুহূর্তেই তো যাওয়ার কথা এই নীতি আয়োগে কয়েকদিন পরে। কংগ্রেস যায়নি, এটা যাবে, গিয়ে কথা বলবে যে ঠিক আছে ভাই, যদি ওই চলে যায়, যদি অন্ধ্রপ্রদেশের নাইডু চলে যায়, আর যদি বিহারের নীতিশ চলে যায়, আমি তো আছি দাদা, আমি তো আছি, আমার 29টা আছে, আপনার 240-এর সাথে 29 যুক্ত হবে, মোটামুটি তাহলে আপনাদের লক্ষণ রেখা পার হয়ে যাবে। ভাবছেন কেন দাদা? ওসব ভাববেন না, আর ওইসব ফালতু কি ছাড়ুন তো, ইডিয়াকে একটু বকে দিন তো, সিবিআইকে একটু বকে দিন তো, আমখান। আর ভালো নিয়ে এসছি, উত্তরীয় নিয়ে এসছি, মানপত্র, আর আমি না একটা শান্তিনিকেতন থেকে যে পাঞ্জাবি পায়জামা নিয়ে এসছি আপনার জন্য। এইটা করার কথা আমি অনেক আগে বলেছি, কিন্তু আর হঠাৎ করে কংগ্রেস কী বুঝিয়ে দিয়েছে বুঝতে পারছেন, বলছে যাবো না, বহুত নাইনসাফি আছে, দিদি যাবেন না। তারপরে তো আবাস যোজনার টাকাও চাইতে হবে, সামনে 26-এ ইলেকশন, ম্যাডাম 26-এ ইলেকশন। যাই হোক, ইউসি নালে দিতে পারেন, নেটোনাল করে কমে খেয়েছে,
কী করবেন বলুন না, আপনারই বা দোষ কী? আবাস যোজনা টাকা, 100 দিনের কাজের টাকা, এগুলো তো আনতে হবে আপনাকে। আর আপনার দোষ কী আছে বলুন তো? যদি সকলকে সৎ করতে যান তাহলে তো সরকারটা টিকবে না দিদি, লোক ভোট দেবে না। মদন রায় তো ঠিকই বলেছে যে এত দুর্নীতি করেও যেতে যায়। মদন রায় বিস্মিত, তিনি ভাবাতুর হয়ে পড়েছেন। তার মধ্যে দৈব শক্তি, মানে ও লাভলি যখন বলে মনে হচ্ছে তার মধ্যে একটা পবিত্রতা আছে আর কি, একটা দৈব শক্তি তার উপর স্থাপিত হয়েছে, পরে ভগবান মনে হয়েছে। মানে কখনো কখনো যেন মনে হচ্ছে মদন মিত্রই ভগবান। কীরকম একটা ভাববাচক কথাবার্তা। এত দুর্নীতি করে তৃণমূল জিতে গেল না, জিততো না যদি মোল্লারা সঙ্গে না থাকতো। মোল্লারা সঙ্গে থেকে জিতিয়ে দিল। দুধেল গাইরা কি পবিত্র দুধেল গাই, ওই ধর্মে তো লোকে যেতে হবে। একটা সরকার তৈরি করে দিয়েছে যে ধর্মের লোকেরা, তার প্রতি কোনো দায় নেই। আরে আমাদের এ ঠিক বলেছে, ফিরাদ হাকিম না কি আছে না, ঠিক বলেছে, একটা কলমা পড়িয়ে দেবে আর একটা কোরআন তেলাওয়াত করে দেবে, ইসলামের বাণী শুনিয়ে দেবে। হ্যাঁ ঠিক বলেছে, একদম সব মোল্লা করে দেবে একদম। রাজ্যটা মোল্লাই চালাচ্ছে আবার কি? পশ্চিম সরকার কার সরকার? মুসলমানদের সরকার। আমি তোমার সাথে দেখি ফিরাদ হাকিমের দলবল আছে, আমি দেখছি তোমাকে ওটা ধর্মান্তরিত করা যায় কিনা দেখছি, সব করে দেবো ধর্মান্তরিত একদম আর কি। দিদি একদম কতটা অনুপ্রাণিত হয়ে গেছে, কি মানে না, সবসময় আসসালামু আলাইকুম বলে, খোদা হাফেজ বলে, ইনশাল্লাহ বলে, মাথা কাপড় দেয়, সব হয়ে গেছে। এই মুসলমানরাই এই সরকারটাকে বাঁচিয়ে দিল। আমি বলিনি কিন্তু, আমি বোকা লোক, আমার কথা কি মূল্য আছে? এটা মদন মিত্র বলেছে, ও মহুয়া মৈত্র নয়, মদন মিত্র বলেছে এটা আর কি। আমি ভাই টিভিতে দেখছিলাম, আমি জানি না। আমার বক্তব্য হচ্ছে তাহলে দিদি থেকে যাচ্ছেন 26-এ ওনাকে ক্ষমতা আনতে গেলে এই যে অপশক্তিগুলো, যাদের অপশক্তি বলা হচ্ছে যে কম খাও, আগে বলেছে কম খাও, এখন বলছে একদম খাওয়া যাবে না। এখন কি ওই কী চেয়েছে, ও কী বলেছে, বিবেকবান চাই, ধনবান চাই না, বিবেকবান চাই। ওরে স্যার, ও বিত্তবান আছে, ধনবান। আমি আমার ভাষায় বলি, নিজ ভাষায় লিখো, বিত্তবান মানে ধনবান চাই। তো উনি বিবেকবান আছে, বিবেক সম্পন্ন লোক। আচ্ছা, নচিকেতা কিন্তু বিবেক সম্পন্ন, জানো তো, কী সুন্দর গান গেয়েছে না নচিকেতা। ওকে সম্মান দিয়েছে না কি একটা শুনলাম, কী সম্মান দিয়েছে? ওরে বাবা, মহানায়ক হচ্ছে, উত্তম কুমারের কাছাকাছি আর কি, খুব ভালো। এই তো বিবেকবান। আর ছোঁয়া বসুন না, কিন্তু বিরাট বিবেক আছে, কিন্তু বিরাট বিবেকবান। ওরে বুদ্ধিবে সব বিবেক। আবুল পাশারের যা বিবেক আছে না, মাথা খারাপ হয়ে যাবে কিন্তু একদম। বিবেক অগ্নিহোত্রী, একদম মাথা খারাপ হয়ে যাবে একদম। তারপরে সব এখন তো সুবোধ সরকারের নিদারুণ বিবেক চারিদিকে। আমি নামগুলো আর কী বা বললাম বলুন। আর এই আগে সেই কৌশিকবাবুরা ছিলেন, তাদের বিবেক অন্যদিকে ছিল, এখন বিবেক এই দিকে চলে এসেছে বিবেক। চারিদিকে বিবেকবান, আমাদের কোনো স্থান নেই। আমরা বিত্তমানও নই, বিবেকবানও নই, তাহলে আমরা কী বান? আমরা অর্থবানও নই, কিচ্ছু নেই, আমরা অপদার্থ, বলবানও নই। আরে অন্তত বলাই, বলবানটা বলিনি না, বলবান চাইনি না, তাহলে আচ্ছা আচ্ছা দিদি আপনি বিবেকবান চাই তো, তাহলে আপনার সহকাত লাগবে না, সব থেকে বলবান আর বিত্তবান, সহকাত লাগবে না। আগে সহকাতকে চালান না, আমি ভুল বললাম কি? আচ্ছা, ওই দুল আছে না, দুটো দুল পেয়েছে, একটা হামিদুল, একটা কি দুল, ওই যে মেরেছিল ভালো করে মহিলাটাকে মারছিল, ও কী একটা দুল আর কি, ও ঘেন্না করতে করতে না নামগুলো ভুলে যাচ্ছি সবারকে। ও যাকে ওই দুল আর কি, সেই দুলগুলো তো বিত্তবানও শুনেছি। তাহলে একটা যে বিত্তবান, একটা যে বলবান, এই বলবানটা কিন্তু কেউ বলেন, আমি যুক্ত করলাম কিন্তু, এবার আমাকে নকল করে গোটা লাগছিল, এটা বলা মুশকিল কিন্তু কেউ আর কি। তো বলবান, আচ্ছা তাহলে আরাবুলটা একটু বিত্তবান ছিল, কমে গেছে বিত্তবানটা, বলবানও নেই, ওকে আর পছন্দ, আরাবুল আর চলবে না। এরপর তাহলে চলবে শাহজাহান, চলবে কিন্তু এই শাহজাহানকে জেলতে ছাড়াতে হবে। বিত্তবান বলবান, আচ্ছা বিত্তবান বলবান। আচ্ছা জাহাঙ্গীরটা কেমন আছে, ভালো আছে তো? জামাল কেমন, সাদ্দাম কেমন, সব ঠিকঠাক আছে তো? মাছ বিক্রিটা ভালো হচ্ছে তো? মদ মাছ সব গাঁজা ফাঁজা সব ঠিক আছে তো? আর মিড ডে মিলের চাল বিক্রি তো করতেই হবে, রেশনের চাল আর মিড ডে মিলের চাল দুটোই, এটা চুরি না করলে হয়। এরা আচ্ছা এই বানগুলোকে কী করবেন আমি বলুন? এরাও কিন্তু বান, এটা দুটো বান আছে, একটা বিত্তবান আর একটা বলবান। এদেরকে বিবেকবান করবেন, ধরে বেঁধে ট্রেনিং দেবেন নাকি? আপনার কালীঘাটে নিয়ে গিয়ে ট্রেনিং দেন, ওখান তো আছে কালীঘাটের টালির চালা গানটা গিয়েছিল না, ওই বাবুল সুপ্রিয়, ওকে দিয়ে ট্রেনিংটা দেন, খুব ভালো হবে আর কি। ওকে তো হেভি ট্রেনিং দেবে। আগে বিজেপিতে বিরাট জ্ঞান অর্জন করেছিল, সেই জ্ঞানটা মনে হচ্ছে আপনাদের মনে ছড়াচ্ছে। আমি পরিষ্কার করে বলছি ম্যাডাম, আমার আর ভালো লাগছে না, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আপনি তো বলছেন, শুনতে খুব ভালো লাগছে, কবে হবে? আচ্ছা আপনি যেটা বলেছেন ওটা স্বপ্ন সফল হবে। আচ্ছা ওদের ছাড়া আপনি থাকতে পারবেন? আপনি ওদের ছেড়ে যে থাকতে পারবেন এটা আমি বলছি না, এটা ওই আড়িয়াদয় পেটানি মারে ভয়ে থতরে কাঁপছে যে
সেই মানে আপনার কাছের লোক কিনা যায় না, ওই সঞ্জয় নাকি, ওই জয়ন্ত সিং নাকি নাম, কি সুন্দর। আগে অনুব্রত ছিল, বিরাট বলবান বিত্তবান। অনুব্রত কি টাকার অভাব আছে নাকি? আর অনুব্রতের, আচ্ছা অনুব্রত যে সেই দেহরক্ষী, সে 100 কোটি শুনেছিলাম। বলবান বিত্তবান, বলবান বিত্তবান, ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, বলবান বিত্তবান। এখন হলো বিবেকবান। এই বিবেকবানটা কি করে হবে বলুন তো? কাকে কাকে বিবেকবান করা যাবে? না, ফিরহাদ হাকিম বিবেকবান, এটা ঠিক আছে, প্রচুর বিবেক, কিন্তু একদম আত্মিক ব্যাপার চলে আসছে, একটা দেবত্ব চলে আসছে, জানেন তো, একদম একদম। এবার সাধু সন্ন্যাসী আর কি, ইসলামেও আছে, সুফি হয়ে যাচ্ছে, সুফি সাধু সন্ন্যাসী কেউ কেউ আছে। বিজেপিতে বেশ সাধু সন্ন্যাসী অনেক ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এবার সুফি তো চাই না, সুফি, আমি এর মধ্যে সুফিত্ব খুঁজে পাচ্ছি ফিরহাদ হাকিমের মধ্যে। এবং দিদি পাশেই আছে, না দিদি তার ধর্মেই থাকবেন। দিদি কি গেছে না যায়নি, ধর্মেই আছেন। ও সুফি সন্ত পাওয়া যাচ্ছে, বিবেকবানটা কোথায় পাবো আমি ভাবছি, দুশ্চিন্তা। মাননীয়া, আপনি বিবেকবানদের তালিকা করুন। বিবেকবান যারা বলেছেন না কম খেতে, গরিব থাকতে। ওই একজনকে দেখলাম ভাত রুটি, এই একজন খেয়েছে, কিন্তু একটা মোল্লা ভাই আমার আর কি, সে কোনো একটা জেলায় দেখছিলাম, আজকে খবরের কাছে দেখছিলাম, সে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাইক নেবো না, আমি আর বিত্তমান থাকবো না, আমি গরিব হব, আমি গরিব হতে চাই। ওই বলছেন আমি আকাশ হতে চাই, আমি বাতাস হতে চাই, আমি ঝর্ণা হতে চাই, আমি নদী হতে চাই, আমি তোমার হৃদয়ে স্থান পাই, আমি বিবেকবান হতে চাই। দিদির হৃদয়ে স্থান পাওয়া যাবে বিবেকবান হয়ে। আমি এই চেষ্টাটা করব। অনেকে আমাকে বিবেক টিবেক বলে, আমি একটু হাসি, আমার মতো বাজে লোক বিবেক হয় কী করে? বিবেক হবে দিদির আশীর্বাদ জন্য কোনো মহান লোক, যাদেরকে মহানায়ক পুরস্কার দেওয়া যেতে পারে। দিদি, আমি আপনার কাছে যেতে চাই বিবেকবান হওয়ার ট্রেনিং নিতে, যে বাংলায় বিত্তবান বলবান বাদ দিয়ে বিবেকবান হওয়ার যে মন্ত্র, ওটা আপনার কাছে আছে। আপনি আমাকে সার্টিফিকেট দিলে আমি নিশ্চয়ই বিবেকবান হওয়ার ট্রেনিং নিতে পারবো। হয়তো কোনো একদিন আপনার গভীরতম প্রেরণা আশীর্বাদ নিয়ে, আপনাকে তো যে সকল মর্যাদা দেওয়া হয়েছে, মা দুর্গার আদলে আপনার মুখ, মা দুর্গা আদলে, এবারে কিন্তু ভালো করে হবে, মা দুর্গা আদলে আপনার মুখ, আমি হয়তো বিবেকবান হতে পারবো। আর মাননীয়া, আপনি 85,000 টাকা করে দিচ্ছেন না দুর্গা পুজোকে, খুব মন দিয়ে দিচ্ছেন। 365 দিনেই 365 কোটি, 365 কেজি 50 লাখ, 50 লাখটা ফালতু, ওটা ফেলে দিন, আমি 365 কোটি দিয়ে থাকবো। পর দিন আপনি পুজোকে দেন, মা দুর্গাকে দিচ্ছেন 1 কোটি, 365 দিনে 365 কোটি আপনি পূজা কমিটির মধ্যে, ক্লাবগুলোর মধ্যে বন্টন করে দিলেন। কি অভূতপূর্ব আপনার। আচ্ছা না, সব আছে, উনি বলেন না, উনি অহংকার করেন না, উনি প্রকাশ করেন না। যেদিন টাকার এটা মানে ঘোষণা করলেন, সেদিনই বললেন গরিব সরকার এর থেকে বেশি আর কি দেবে। তো আমি মাননীয়াকে বলি, মাননীয়া, পুজোকে নিয়ে না খেলাচ্ছে, খিল্লি না হয়। পুজোটা পুজোই, ওটা আধ্যাত্মিক কাজ, ওটা নিয়ে সংস্কৃতি আপনাকে দেখাতে হবে না, হ্যাঁ জানাতে হবে। থিমটা আসল, বাট মা দুর্গা খালি কাঁদবেন, আমাকেও পথ দিচ্ছে না, থিম নিয়ে সব ব্যস্ত। মাননীয়তার জন্য টাকাও দিয়েছেন, এই মা দুর্গা কিন্তু খেপে যাবে। আমি হিন্দু সমাজকে বলি, আচ্ছা আপনাদের ধর্মটা কেমন ধর্ম? দুর্গা প্রতিমা তার পুজো হবে, সেটা মুখ্য নাকি থিমটা মুখ্য, নাকি আনন্দোৎসব মুখ্য? আচ্ছা প্রত্যেকটা নেতা মন্ত্রী কী করে পুজো কমিটির মাথায় থাকে? কলকাতায় বড় বড় পূজা যে তৃণমূল ইকুয়াল টু দুর্গা পূজা, এবার শাসক দল ইকুয়াল টু দুর্গা পূজা, এবার বিজেপি আসবে, বিজেপি ইকুয়াল টু সমস্ত দুর্গা পূজা বিজেপির হয়ে যাবে। এই ভোট দিয়ে দিলে দুর্গা মাও বিজেপির হয়ে যাবে, আবার তৃণমূলের হয়ে যাবে। সিপিএম করে নেয়নি, জানেন তো, সিপিএম এটা সমস্যা একটা, তারা নিতে পারতো, তারা মা দুর্গা বাইরে তারা ভালো বইটা বেচতো, খুব ভালো সুন্দর সুন্দর বই বেচতো, স্টলটা করতো, একটা আদর্শগত ব্যাপার আছে, ধর্ম নাকি মানে না, ওরা নাকি নাস্তিক। কিন্তু আমি একটা জিনিস খুব ভাবছি, সেই 100-200 বছর পর, যখন 200 বছর পর দেখছি বিজেপি ধরুন ক্ষমতা এলো, 200 বছর পরে মা দুর্গা বিজেপির হয়ে যাবে, সমস্ত পুজো কমিটির মাথায় থাকবে বিজেপি নেতার মন্ত্রী, এখন তৃণমূলের নেতা মন্ত্রী। মা দুর্গা কি দুঃখ হবে না যে আমার অস্তিত্ব কিছু পলিটিক্যাল লোকদের নেতৃত্বে, তাদের আশীর্বাদে? আপনি খুব ঠান্ডা মাথায় বুঝুন তো পুজোটা কোথায় হয়? আমি অবাক হয়ে যাই,
কি হচ্ছে এটা? ধর্মটা কি এতটা মাটির নিচে? কে বলেছে এসব করতে? আমি জানি না। একটা সময় দুর্গাপুজো ছিল পারিবারিক পুজো, পরে রাজা মহারাজাদের, জমিদারদের আর্থিক সংকট দেখা দিয়েছিল আমি যদ্দূর জানি। পরে এটা আমরা জানি যে এটা ছড়িয়ে গিয়েছিল জনগণের মধ্যে, জনগণকে চেয়েছিল, জনগণকে পুজোর মধ্যে চেয়েছিল, তাই বারবারই পুজো হলো, তাই তো? সমস্ত মানুষকে নিয়ে পুজো, আর্থিক প্রয়োজনটা একটা বড় প্রয়োজন ছিল অনেক মানুষকে নিয়ে করার জন্য। তো এটা তো সাধনা, এটা তো পূজন, পুজোটা গৌণ, থিমটা মুখ্য, তাকে প্রমোট করছে সরকার। যে টাকা নেই 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 নেই, আমি নেই, টাকা নেই ভাবলেও ব্যথায় ব্যথায় মন ভরে যায়। কোনোখানে আর টাকা নেই, টাকা নেই, নেই নেই নেই, আছে আছে আছে। থিম পুজোর জন্য আছে, থিমের জন্য আছে, পূজার জন্য নাই। পূজার জন্য তোমাদের টাকা ভাই, কারণ পূজা করার জন্য যে সংবিধানের কোথাও টাকা দেবার বিধি নাই। যদি টাকা দেবার বিধি থাকে পূজা করার জন্য, তাহলে ঈদের সময় থিম ঈদ। মুসলমানরাও তো বলবে যে আমরা পশ্চিমবঙ্গের জনগণের 35%, আপনারা যদি ওদেরকে 365 কোটি দেন, আমাদেরকে 125 কোটি দিতে হবে, 3 ভাগের 1 ভাগের মতো, প্রায় 35% মুসলমান। 100 কোটি দিন, অন্তত 25 কোটি টাকা বাদ দিন। আমি এত ভোট দিয়েছি। আবার এবার আপনি মুসলমানদের, খ্রিস্টানদেরও 2% আছে, ওদেরও পার্সেন্টেজ নয়, জনগণ অনুযায়ী দিতে হবে, জনগণ অনুযায়ী তার ধর্ম মান্যতা পায়। একটা সময় ছিল মুঘল সুলতানি যুগ, 700 বছর ধরে ভারতবর্ষের প্রধান জাতীয় উৎসব ছিল ঈদ, পুজো নয়, ঈদ। খুব বুঝতে হবে, শাসক যেখানে ক্ষমতায়, যে ধর্মের লোকগুলো নেতৃত্বে থাকে, তারা তাদের ধর্মের অনুষঙ্গকে জাতীয়তার তকমা দেয়, জাতীয় তকমা দেয়। যেমন বাংলাদেশে পাশি বঙ্গবাসী, ওখানে জাতীয় উৎসব কিন্তু পুজো নয়, ওখানে জাতীয় উৎসব হচ্ছে ঈদ, বুঝলেন? আবার পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যে জাতীয় উৎসব কোথাও কালী পুজো, আবার কোথাও আমাদের জাতীয় উৎসব হচ্ছে পুজো, দুর্গা পুজো। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে এটা। দুর্গা পুজোর জন্য আপনি যা পারেন টাকা দিন, ঈদের জন্য দেবেন না দিদি, পরে তো বিক্ষোভ দেখা দেবে, আন্দোলন শুরু হয়ে যাবে। ওরা নীরব আছে, ওরা সরব হবে, ওরা বোঝে না। হ্যাঁ, ওরা বোঝে না তো, ওরা সব অনুগ্রাহিত, ওরা সাহস করে সব নেতাকে তো নিয়ে ফেলেছেন আপনি, সব নেতা। আবার শুভেন্দু অধিকারী আরও কাজ করে দিয়েছে, 95% তো আপনার সাথে ছিলই, আরও 5% আমাকে দিয়ে দিল, যা আর 5% চলে যা। তাহলে সবই তো আপনার সাথে, যে আপনার বিরুদ্ধে কী করে বলবে? আপনার ত্রুটি বিচ্যুতি দেখতে পেলে বলতে পারবে? বলা যাবে না তো। কিন্তু মাসুম আক্তাররা অসহায়, কেউ নেই, তিনি বলবেন, তার মুখটা তো আটকাতে গেল না দিদি, কি করবো বলুন? আমি শুধু বলছি, আপনি পরের বছরে আবার বাড়াবেন বলছেন না, 1 লাখ করবেন। সে তখন নাকি 430 কোটি নেই, কত 420 হলে ভালো হতো, 350 420, মানে শয়তান 420, ওটা 430, একটু গন্ডগোল হয়ে গেছে। এই 10 লক্ষ কোটি কমিয়ে দিলে ভালো হতো। আপনি আগে থেকে বলছেন কেন জানেন তো? কানে কানে বলবো না জোরে বলবো? এটা হচ্ছে না 2026 ইলেকশনের জন্য। কি বললাম? মেন্টাল প্রিপারেশান, মেন্টাল প্রিপারেশান। মা দুর্গা দেখছেন, শুনছেন, বুঝছেন, আর মুচকি মুচকি হাসছেন। এ কেমন আমার অনুগামী, আমার ভক্তের দল, এ কেমন হাসতে হাসতে আবার কেঁদেও ফেলছে না তো? ধন্যবাদ।